আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তার জামিন নিয়ে বাংলাদেশে এখন খুব হইচই চলছে যে হঠাৎ করে আওয়ামী লীগের স্পিকারকে এত লোক থাকতে তাকে কেন হঠাৎ জামিন দেওয়া হলো। তাহলে কি একটা বিকল্প আওয়ামী লীগ গঠন ফটনের চেষ্টা ফেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর লেখালেখি এবং কথাবার্তাও চলছে। একটু আপনাদের পূর্বের কথা মনে করিয়ে দিই। খলিলুর রহমান যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং জয়শঙ্করের সঙ্গে যখন দেখা হয়েছিল, তারপরে আমি একটা কপি করেছিলাম ভিডিও, তাই টাইটেল করেছিলাম চাপের রাজনীতি খেলতে গিয়ে, কি একটা লিখেছেন, চাপের রাজনীতি খেলতে খালি হাতে ফিরতে হলো খলিলুর রহমানকে। জয়শঙ্করজি আমার ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আমি আজকে যা বলছি সেদিনকে যা বলেছিলাম সেটা মিল আছে কিনা। জয়শঙ্করজি কথাটা শুরুই করেছিলেন এটা দিয়ে যে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করে আপনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের মন্ত্রিসভার এর মনোভাবটা কি। সেখানে আপনাদের আমরা বিশ্বাস করব কি করে? শেখ হাসিনার কথা তো ছেড়েই দিন। এখন তিনি দেশে ফিরে নানান ভুলভাল কথা বলছেন। উনি বলছেন যে আমি প্রথমে বলেছি যে গঙ্গা চুক্তি যদি রূপায়ণ না হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যাবে না, এটা উনি অফিসিয়ালি বলেছেন। আরো অনেক কথা বলেছেন। এবার দর্শক আপনারা বিচার করুন যে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাংলাদেশ কি ভারতবর্ষকে শর্ত দেওয়ার জায়গায় রয়েছে? আদৌ রয়েছে? যেখানে বাংলাদেশ পুরো ভারতের ওপর ডিপেন্ড করছে, সেখানে বাংলাদেশ ভারতকে শর্ত দেবে, এটা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সে কথা অন্য, আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কারণ ভবিষ্যৎ বলে দেবে আপনাদের বিশ্বাসের মূল্য কতটা ছিল। অর্থাৎ জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটা হয়, আমি যা যা বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। আমি খবর পেয়েছিলাম আমাদের বিদেশ মন্ত্রক থেকে, আপনাদের খলিলুর রহমান এখন দেশে ফিরে পিঠ বাঁচানোর জন্য নানান রকম এলোমেলো কথা বলে যাচ্ছেন। কোনো সদর্থক মন্তব্য বা উত্তর তার কাছ থেকে কিন্তু ভারতবর্ষ ভিজিট সম্পর্কে পাওয়া যায়নি। এরপরে শুনছি তিনি আবার বেজিং যাবেন। এই মুহূর্তে বেজিং এর যে অবস্থা, ওখানে গিয়ে কতটা কি করতে পারবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কিন্তু সেটা আমার আলাপের বাইরে। খলিলুর রহমান নিজেকে উত্তরদায়িত্ব করার জন্য, সামলানোর জন্য, নিজের পজিশন সামলানোর জন্য এখন ভুলভাল বকে যাচ্ছেন। এখন ভারতের প্রেশার ট্যাকটিক যেটা উনি খাটাতে চেয়েছিলেন, সেই প্রেশার ট্যাকটিকের কথাই কিন্তু উনি বলে যাচ্ছেন, যেটা আমি বলেছিলাম যে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে, চাপের রাজনীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে তিনি ডুবেছেন। এখন আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান নানান রকম চুক্তি ফুক্তি সই করে তো ভারতের সঙ্গে তিনি তো গদিতে বসেছেন, বসে তিনি চোখ উল্টে দিয়েছেন। উনি এখন তার ব্যক্তিগত যে এজেন্ডাগুলো ছিল না, তার উপরে যে অত্যাচার হয়েছিল যারা করেছিল, তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আগে সেটাও, তার ব্যাপারটাও খুব একটা
মানে আমি যে ফেলে দেওয়ার মতো বলছি তা নয়, কিন্তু পুরোটাই তো দেখতে হবে। তার বিরুদ্ধে যদি অনৈতিকভাবে কিছু করা হয়ে থাকে, তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে পরে সেটা ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেশটাও তো দেখতে হবে। দেশের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। আজকে এই অবস্থা, আপনারা কতটুকু জানেন আমি জানি না। আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে গতকালের বৈঠকের পর ট্রাম্প ক্ষেপে গিয়ে বলেছে আমি হরমুজ ব্লক করে দেবো। তার যত রণতরী আছে, দুটো তো রণতরী ওপারে চলে গেছিল, ওই যখন আলোচনা হচ্ছিল সেই সময়তে দুটো রণতরী পাস করিয়ে দিয়েছিল। দুটো ওমান উপসাগরে রয়ে গেছে, তাহলে ওমান উপসাগর বন্ধ করে দিল, আর এদিকে বাকিটুকু বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে, অথবা ওমান উপসাগরটাই পুরো বন্ধ করে দিল। এইবারে তো বন্দরগুলো থেকে তেল আসবে কি করে? সবাই তো বন্দরে তেলের জন্য যায়, বিশেষ করে হাইফা। সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে? সম্ভবত হাইফা। ভুল হলে আমায় শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো কোনো কিছু দেখে বলি না, আমি যা মনে থাকে তাই নিয়ে আমি বলি। তো সেগুলো দিয়ে কিন্তু তার চিন্তা নেই। ভারত কিন্তু যদি তেলের সংকটের জন্য যদি ভারত ভোগে, এবং যদি ইরান থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, একমাত্র রাশিয়ার ওপরে এবং কিউবার ওপরে, ভেনেজুয়েলা থেকে তেল উনি আনবেন না মোদিজি, কারণ সেটা আমেরিকার হাতে রয়েছে, উনি আনবেন না। ফলে কিউবার ওপরে এবং আর কয়েকটা দেশের ওপর, আরবগুলো তো 12টা বেজে গেছে, সেটা আপনারা জানেন। ফলে ভারত তার নিজস্ব যদি প্রয়োজন মানে জুগিয়ে যদি তেল না বাঁচে, তাহলে দেবে কি করে? উনি কিন্তু এইগুলো নিয়ে তারেক রহমান ভাবছেন না। এই যে যত ইউনূসের আমলে দুর্নীতি হয়েছে, এত শিশু মৃত্যু হচ্ছে, আমি ভিডিও করেছিলাম যে একটা বাক্য শাসক দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বাক্য খরচ করা হয়নি। তিনি সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন, তা তিনি বেড়ান, তার ইচ্ছা, পরিবার নিয়ে আনন্দ করছেন, দেশ যায় গোল্লায়, উনি নিজের মতো আছেন। ওই জনতার আদালত বলে একটা ফেসবুক চ্যানেল, তারা এখানে লিখেছে, আলহামদুলিল্লাহ, হাম ও অন্যান্য রোগে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করা হয়েছে। এইটা হচ্ছে জনতার আদালত, তার লেখা। এখন আমি যে বলেছিলাম না 128 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি তো আগে বলে দিই, তো পরে প্রমাণিত হবে 128 কোটি টাকা তিনি কোন জায়গা থেকে দুর্নীতি করেছিলেন, মানে কোন কোম্পানিকে টাকা খেয়ে, বাংলাদেশের কোন কোম্পানিকে তিনি ওই ভামের টিকা সাপ্লাই করার জন্য তিনি দিয়েছিলেন, অর্ডারটা দিয়েছিলেন। যথাসময় সে টিকা দিতে পারেনি। আমি এও বলেছিলাম, যদি আপনারা যদি এটাকে মিথ্যে খবর প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, অথবা আমার বিরুদ্ধে বাংলাদেশের ভারতের হাই কমিশনে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনারা জানাতে পারেন। আমার হাতে তথ্য প্রমাণ আছে, এবং পরবর্তীকালে বেশি ব্যাগরবাই করলে সে কোন কোম্পানি, সেই কোম্পানির নামও আমি বলে দেবো, সেটাও বলেছিলাম। এগুলোর দিকে তার নজর নেই।
আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তিনি যে কাটামুন্ডু তখন মেনে নিয়েছিলেন, কাটামুন্ডু কিন্তু এখন আর মানে হাড়ও নাড়ে না, ফিরেও দেখে না, মুন্ডু পুরো ঘুরে গেছে। ও ভালো কথা। তবে যে কথাগুলো উঠছে যে শিরীন শারমিনকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেটা সম্ভব নয়। কারণ শিরীন শারমিন রাজি হবেন না। তিনি আপামর একজন আওয়ামী লীগ প্রেমী এবং শুরু থেকে তিনি দলের সঙ্গেই যুক্ত, এবং আমি এটা খোঁজ খবর নিয়েই আপনাদের বলছি, তিনি কোনো দিন এই প্রস্তাব মানবেন না। ফলে তারেক রহমানরা যতই চেষ্টা করুন না কেন, আমি বলেছি কিছুই করতে পারবেন না। শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে, আর ভারতের সঙ্গে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে আপনি আপনার দেশকে বিপদে ফেলছেন। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আপনারা যতই গালাগাল করুন, এটাই হচ্ছে ধ্রুব সত্য। এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় আমার পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস করার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো আপনারা অনেকে চিন্তা করছেন হঠাৎ করে আমি কি বললাম যে আওয়ামী লীগ কি রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা। আওয়ামী লীগ অ্যাক্টিভই তো ছিল, এখনো আছে অ্যাক্টিভ, অনলাইনে, অফলাইনে, রাস্তায়, ঘরে, বাহিরে, সব জায়গায়। যদিও সংসদে একটা আইন পাশ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 5 কোটির উপরে ফেসবুকে দেখেছেন, 5 কোটির উপরে লোক আমি আওয়ামী লীগ এই ব্যানার পোস্টার ছাপিয়ে প্রকাশ করছে সরাসরি চেহারা দেখিয়ে। এটাই অনেক বিশাল কিছু। তো এরপরও কেন বলছি রিঅ্যাক্টিভ, তার আগে একটু বলি যায় আজকে 3-4 দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। কুষ্টিয়ায় একজন পীর সাহেবকে মেরেছে, আজকে মিরপুরে প্রকাশ্য দীপালোকে কুপিয়ে মেরেছে এক ব্যক্তিকে, এর আগে গত 2 দিন ছাত্রলীগের একজন ছেলে জেল থেকে বেরিয়ে 24 ঘন্টার ভেতরেই মৃত্যু কোলে ঢলে পড়েছেন। আরেকজন ছাত্রলীগ নেতা যার পায়ের অবস্থা প্রায় 90%ই শেষ, তারপরও জেল আছেন, চিকিৎসা নেই। তো এগুলো সবগুলো দেখার পরে আসলে কারই বা ভাল লাগে। এরপরও আপনাকে থেকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন। যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা 1 সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান, ইসরায়েল, এদের যুদ্ধ মুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কী আসছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাহিরে কোনো কথা নেই। এরপরও আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিঅ্যাক্টিভ করার মতো, আপনারা সকলে জানেন যে শিরীন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায় দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলে নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না।
তো যে কারণে বললাম যে রিয়েক্টিভ রিয়েক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন শিলি, এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটারও স্পিকার ছিলেন, শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিনকে দিয়ে আওয়ামী লীগকে রিয়েক্টিভ করিয়ে সচল করা হয়েছিল, এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে, তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের থার্ড ফোর্থ ফিফথ গ্রেডের নেতা, গ্রেড বলতে আবার আপনার এটা বুঝেন না যে, বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট, সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম, মানে ওরা সকলেরই যোগ্যতা আছে কিন্তু ওনারা এখনো জায়গা সুযোগের অভাবে হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচণ্ড, এই ধরনের নেতাদের নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিয়াক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরিন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে, ওনার প্রচণ্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কি না, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কি না, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন শ 200, টোটাল শ 200 তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করা হবে, যারই দায়িত্ব দেবে সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কী করবে, আসলে আওয়ামী লীগ কীভাবে চলবে, দল কীভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটা ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতে পারেন যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল, উনি দেশে এসে আসলে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে, আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল দুইবার, একবার 88-তে, একবার 89-তে, দুইবার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত, এটা আমার মনে নেই, দুইবার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সব কিছু মিলিয়ে যদি রিয়েক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না এরা কেন, আরও অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি দল অ্যাক্টিভ করাইতে পারে সেটাই ভালো হবে। তো চলুন আমরা সামনে দেখি কি কি হয়, একটু দেখার বিষয় আছে। তবে এটা আমার মনের কথা,
এটা আমি কোনো রাজনীতিবিদও না যে রাজনীতি কথা বলিনি, আমার মনের কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।